কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ইউজি সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা মেজর কোর্সের অন্তর্গত পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস থেকে একটি অতি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সংক্রান্ত আমাদের আজকের ক্লাস প্রথম ক্লাস, অর্থাৎ ক্লাস নম্বর 1। আর এই ক্লাস নম্বর 1-এর মধ্য দিয়ে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং উত্তর সংক্রান্ত যে ভিডিওগুলি আসবে তার শুভ সূচনা করছি। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রশ্নটিতে জানতে চাইছে ভারতীয় সংবিধানের প্রকৃতি বিশ্লেষণ করো। দেখো প্রশ্নটি 6 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তবে উত্তরটি জানার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখা ভালো, দেখো এই রকম প্রশ্ন এবং উত্তর সংক্রান্ত আমাদের টোটাল ক্লাস সংখ্যা হবে 20খানা। এই 20টা ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্নাবলী এবং 10 নম্বরের প্রশ্নাবলীর উত্তর সম্পর্কে আলোচনা করব। যদিও মাঝে মাঝেই কিছু 3 নম্বরের প্রশ্ন থাকবে, যেমন এর আগে কিছু 3 নম্বরের কনসেপ্ট সম্পর্কে আলোচনা করেছি ভারতের সংবিধান সংক্রান্ত। তো সেই সমস্ত ক্লাসগুলি কিন্তু গ্যাপে মাঝে মাঝে কিন্তু আসবে, তো সেটা বড় ফ্যাক্টর না। মধ্যা কথা হচ্ছে এই 20খানা ক্লাস, এই স্পেশাল যে 20খানা ক্লাস তোমাদের সামনে উপস্থাপন হবে, এই 20খানা ক্লাসে যে সমস্ত প্রশ্নাবলীকে আমরা আলোচনা করব উত্তর সহ, সেই সমস্ত প্রশ্নাবলী কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবার পরীক্ষার সামনে এটা কমেন্ট করো না যে দাদা কোন কোন প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলি বলে দিন। দেখো এই যে প্রশ্নটি ভারতের সংবিধানের প্রকৃতি বিশ্লেষণ করো, এই প্রশ্নটিকে আমি তোমাদের পরীক্ষার সামনে কিন্তু হাতে তুলে দেবো যে এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, 100% কমনযোগ্য। তখন কিন্তু এই প্রশ্নটির উত্তরটা তোমাদের পেতে অসুবিধা হবে। তার জন্যই যারা শুরু থেকে ক্লাসগুলো করছো প্রশ্নগুলিকে অবশ্যই খাতা লিখে নাও। প্রত্যেকটা এই যে সিরিজ আজ থেকে আমরা শুরু করলাম ক্লাস নম্বর 1, এই সিরিজের টোটাল 20খানা, ম্যাক্সিমাম 20খানা প্রশ্ন থাকবে, 20টা ক্লাস থাকবে। প্রত্যেকটা ক্লাস করো, তোমাদের পরীক্ষার কোনোরূপ মাথা ব্যথা হবে না। কথা ক্লিয়ার? তো এই বিষয়টা বোঝাতে পারলাম অবশ্যই। তাহলে চলে যাচ্ছি আমরা পরবর্তী স্টেজে, অর্থাৎ এই প্রশ্নটির উত্তরটা। দেখো প্রশ্নটিতে বলছে ভারতের যে সংবিধান সেই সংবিধানের প্রকৃতি বিশ্লেষণ করো। এর আগের বললাম না মাঝে মাঝে গ্যাপে 3 নম্বরের প্রশ্নাবলী আসবে। এর আগে কিন্তু 3 মার্কের কিছু গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করেছি ভারতের সংবিধান সংক্রান্ত। সেখানে ভারতের সংবিধানের কিছু লিখিত অংশ ছিল, কবে ভারতের সংবিধান গৃহীত হয়, কবে কার্যকর হয়, কতগুলি ধারা রয়েছে, কতগুলি তপশিল রয়েছে, প্রত্যেকটাই কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। যারা যারা দেখেছো তাদের আজকের এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে। আর তার কারণেই প্রত্যেকটা ক্লাসের শেষে আমি বলি যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তী ক্লাসগুলো আসলে তৎক্ষণাৎ বুঝতে পারো। আর সিরিয়াল বাই সিরিয়াল ক্লাস করলে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরই বুঝতে সুবিধা হয়। কথা ক্লিয়ার? তো যাই হোক, শুরু করছি। উত্তরটি কী বলছে? ভারতীয় সংবিধানের প্রকৃতি বিশ্লেষণ করতে গেলে প্রথমেই যেসব কথা বা যেসব বিষয়ে আলোচনা করা প্রয়োজন সেগুলি হলো, দেখো সেগুলি কী কী রয়েছে। আমরা সেই বিষয়গুলিকে একটা ছোট্ট পয়েন্ট করে আলোচনা করব, সেটা হচ্ছে লিখিত ও অলিখিত অংশ। অর্থাৎ কিছু কিছু বিষয় রয়েছে যেগুলি লিখিত এবং কিছু কিছু বিষয় রয়েছে যেগুলি অলিখিত। সেই সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা এখানে সুন্দর করে সাজিয়ে লিখব। কি বলছে? ভারতীয় সংবিধানকে সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান বলে আখ্যা দেওয়া হয়। অর্থাৎ আমাদের ভারতের যে সংবিধান সেটা হচ্ছে সর্ববৃহৎ লিখিত, এবং সারা বিশ্বের মধ্যে পুরো পৃথিবীর মধ্যে যতগুলো সংবিধান রয়েছে তাদের মধ্যে সবথেকে বড়, সর্ববৃহৎ এবং লিখিত, অর্থাৎ হাতে লেখা। ঠিক আছে, সর্ববৃহৎ মানে সবথেকে বড়, লিখিত মানে তোমরা বোঝো, সেই রকম কিন্তু একটা বড় সেই আখ্যাটা কিন্তু দেওয়া হয়েছে। তো এই বিষয়টা 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান যখন কার্যকর হয়, সেই সময় তাতে 395টি ধারা, তারা টোটাল ধারার সংখ্যা তৎক্ষণাৎ সেই সময় ছিল 395টি, যদিও এটা বর্তমানে চেঞ্জ হয়েছে।
তারপরে 8টি তপশিল ছিল। এই 8টি তপশিল বর্তমানে সম্ভবত 12টি তপশিল হয়েছে। তো এই বিষয়গুলি দেখেছো তোমরা। আগের দুটো ক্লাস ছিল যেখানে 3 নম্বরের প্রশ্নাবলী আলোচনা করেছি। এটা আমাদের 6 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলীর প্রথম ক্লাস, ঠিক আছে। ওই বললাম মাঝে মাঝে 2-1টা ক্লাস আসবে যেখানে 3 নম্বরের প্রশ্নাবলী থাকবে, সেগুলো একটু দেখে নেবে। কথা ক্লিয়ার বললাম? তাহলে এই যে সেই সময় যখন ভারতের সংবিধান কার্যকর হয় সেই সময় 395টি ধারা থাকে আর 8টি তপশিল ছিল। তো বর্তমানে বিভিন্ন সময়ের সংবিধান সংশোধনের পর ভারতীয় সংবিধানের সর্বমোট 450টি ধারা তপশিল এবং ধারা 450টি এবং 12টি কিন্তু তপশিলের সংখ্যা করা হয়েছে। পরবর্তীতে একটু আমরা প্যারা করে লিখব। তবুও ভারতীয় সংবিধানে কিছু অলিখিত অংশ থেকে গেছে, যেমন লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতারূপে প্রধানমন্ত্রীর নিয়োগ, প্রশাসনে প্রধানমন্ত্রীর কর্তৃত্ব, সংসদীয় সুযোগ সুবিধা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অলিখিত, এগুলো আর চেঞ্জ হবে না। চেঞ্জ হতেও পারে পরবর্তী বিষয়ে, তো সেটা আলাদা কনসেপ্ট। তার পরবর্তী আমাদের যে পয়েন্টটা করতে হবে, সংবিধান সংশোধনের পদ্ধতির সমালোচনা বা পর্যালোচনা। একটা সংবিধানকে যখন সংশোধন করা হবে সেটা কী পদ্ধতিতে হবে, ঠিক আছে, তার পর্যালোচনাগুলি আমরা এখানে আলোচনা করছি। দেখো 1 নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয়, অর্থাৎ মার্কিন রাষ্ট্রের যে সংবিধান সেটা কিন্তু খুব দুষ্পরিবর্তনীয়। ব্রিটেনের মতো সুপরিবর্তনীয়, এই 2 পর্যায়ের কোনোটির মধ্যেই ভারতীয় সংবিধানকে ফেলা যায় না। ভারতের সংবিধানের সুপরিবর্তনশীলতা ও দুষ্পরিবর্তনশীলতার সঠিক কিন্তু সমন্বয় ঘটেছে। পরবর্তী, পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে ক্ষমতাসীন দল খুব সহজেই সংবিধান সংশোধন করতে পারে। তাছাড়া 24তম সংশোধনী আইন অনুসারে সংবিধান সংশোধন বিলের বিষয়, এখানে কোনতম আইন সেটা মনে রাখতে হবে, 24তম সংশোধনী আইন, ঠিক আছে। তো রাষ্ট্রপতির সম্মতি প্রদান বাধ্যতামূলক হওয়ায় সংবিধান সংশোধনের ব্যাপারে রাষ্ট্রপতির প্রকৃত অর্থে কোনো কার্যকরী ভূমিকা নেই। আবার পরীক্ষার সামনে অনেক ছাত্রছাত্রী এটা কমেন্ট করেছে পিডিএফ দিন। পিডিএফ দিলেই কি একদম মুখস্থ হয়ে যায় নাকি? একদম ক্লাসগুলো দেখো, বোঝো, প্রত্যেকটা ক্লাস একবার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অটোমেটিক তোমাদের মাথায় সেভ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেও রাজ্যগুলিকে সংবিধান সংশোধনী উপস্থাপনের দক্ষতা দেওয়া হয়নি। 4 নম্বরে বলছে রাজ্যগুলির পুনর্গঠনের ব্যাপারে পার্লামেন্টের একক রয়েছে, অনেক ক্ষমতা রয়েছে। পরবর্তীতে 5 নম্বরে কেন্দ্র এবং অর্ধেক রাজ্যে কোনো একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা থাকলে ভারতীয় সংবিধানের সব অংশ সুপরিবর্তন হয়ে দাঁড়াবে। তো ভিডিওটি শেষে একটু আমাদের উপসংহার বলে আলোচনা করতে হবে, তাহলে ভিডিওটির যে প্রশ্নটি সেটা আমাদের সুন্দর একটা উপস্থাপন রূপ পাবে। এটা আমরা আলাদা পয়েন্ট করেও আলোচনা করতে পারি, ঠিক আছে। তো আন্ডারলাইন করে লিখব, ভারতীয় সংবিধানের প্রকৃতি বিশ্লেষণে একথা বলা যায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ভারতের সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে আদর্শ হিসাবে গ্রহণ করা হয়েছে। ভারতীয় সংবিধানকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, এখানে যে কয়েকটা বিষয় রয়েছে প্রত্যেকটাই লিখতে হবে। সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রত্যেকটা লাইনের কিন্তু প্রত্যেকটা শব্দেরই কিন্তু একটা মিনিং রয়েছে। তো পরবর্তী আমাদের যে রিলেট করা পরবর্তী ক্লাসগুলো আসবে সেখানে কিন্তু এই প্রত্যেকটা শব্দের অর্থ তোমরা বুঝতে পারবে। সাধারণতান্ত্রিক, ঠিক আছে, প্রকৃতি বিশিষ্ট বলে আখ্যা দেওয়া হয়। আদর্শ মার্ক্সবাদী লেখকরা ভারতের সংবিধানের প্রকৃতি বিশ্লেষণ প্রসঙ্গে এর পুঁজিবাদী শ্রেণীচরিত্রের দিকটি তুলে ধরেন। তাদের মতে জনকল্যাণের যে উচ্চ আদর্শের কথা সংবিধানে বলা হয়েছে তা প্রকৃতপক্ষে একচেটিয়া ও পুঁজিপতিদের ক্ষমতাকে আরও সুদৃঢ় করেছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা। তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ক্লাসগুলির লিঙ্ক পাবে, আপকামিং ক্লাসগুলির লিঙ্ক থাকবে, তোমরা ডেসক্রিপশন বক্সটা চেক করলেই দেখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বললাম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে করে পরবর্তী আপডেটগুলো এই সিরিজের পরবর্তী ক্লাস অর্থাৎ ক্লাস নম্বর 2 খুব তাড়াতাড়ি চলে আসবে। তো তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হতে হবে। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।